আমার পিঠের চামড়াটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। আমি চাইলেও আমার মাথাটা ড্যান দিয়ে ঘোরাতে পারছিলাম না, কিন্তু আমার চোখের কোণ স্পষ্ট দেখছিল। বিছানার ঠিক পাশে কুচকুচে কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, শুধু দুটো চোখের জায়গায় জ্বলন্ত তপ্ত কয়লার মতো লাল আলো। আচমকা একটা হাড় কনকনে ঠান্ডা বাতাসে আমার কানের পাশ দিয়ে বয়ে গেল, আর একটা বিকৃত ভাঙ্গা গলায় কেউ ফিসফিসিয়ে উঠল, তুই এখানে একা আসিসনি তো? ওকেও সাথে নিয়ে যাবি। তখন আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। মনে হচ্ছিল বুকটার ওপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হলো, অথচ আমি নিঃসম্পদ। তখনই বুঝলাম এই ঘরে আমি একা নই, আর যা আমার সামনে দাঁড়িয়ে আছে তা কোনো জ্যান্ত মানুষ নয়। এই ঘটনা ঘটেছিল 2021 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়। নোয়াখালীর চাটখিল থানার অন্তর্গত পাঁচগাঁও ইউনিয়নের একটা প্রত্যন্ত গ্রামে। আমার নাম রায়ান। আমি তখন ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। করোনাকালের ধকল কাটিয়ে তখন সব কিছু মাত্র স্বাভাবিক হতে শুরু করেছে। আমার গ্রামের এক ফুফাতো ভাই, তার নাম আসিফ, সে আমাকে হুট করে ফোন দিয়ে বলল, ভাইয়া, আমাদের চাটখিলের দাদার আমলের পুরনো বাড়িটা তো ভেঙে নতুন করে করা হবে। তুই তো অনেকদিন গ্রামে আসিস না, আয় ঘুরে যা। জমি জমার কিছু কাগজপত্রও দরকার আছে, খুঁজতে হবে। আমি আর দেরি না করেই পরের দিনে রওনা দিলাম। ঢাকা থেকে বাসে করে যখন চটখিল পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। গ্রাম্য এলাকা, শীতের হালকা আমেজ, চাটা কেমন যেন থমথমে আর কুয়াশাচ্ছন্ন। আসিফ আমাকে মোটর সাইকেল করে নিয়ে গেল ওদের সেই পুরনো বাড়িতে। বাড়িটা দেখার পর আমার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। বিশাল বড় এক কাঁঠাল আর বট গাছের আড়ালে ঢাকা পড়ে আছে দোতলায় এক চুন সুরকির দালান। দেয়ালের প্লাস্টার খসে খসে পড়েছে এবং দেওয়ালে শেওড়া জমে গেছে, কালচে হয়ে গেছে পুরো বাড়ি। সদর দরজার কাঠের কপাট দুটো অর্ধেক ভাঙ্গা। আসিফ বলল, ভাইয়া, রাতের খাবার আমরা পাশের চাচার বাড়ি থেকে খেয়ে আসব, কিন্তু শুভ এই পুরনো বাড়ির দোতলার একটা ঘরে, কারণ ঘরের ভেতরের আলমারি আর সিন্ধুকে কিছু জরুরি দলিল আছে, যেগুলি পাহারা দেওয়া দরকার। আমি একটু ইতস্ত বোধ করে বললাম, ওখানে কি বিদ্যুৎ আছে? আসিফ একটা মনের হাসি দিয়ে বলল, আছে, তবে ভোল্টেজ খুবই কম বিদ্যুতের, আর এই শীতে ফ্যান লাগবে না। চল হাত মুখ ধুয়ে আসি। রাত তখন আনুমানিক 10টা বাজে। চারপাশ নিঝুম হয়ে আছে। গ্রামের মানুষ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের বাঁশঝাড়ের পাতার খসখস আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা দোতলার সেই বড় ঘরটা এসে শুয়ে পড়লাম। ঘরটার মাঝখানে একটা বিশাল কাঠের খাট, যা থেকে কেমন যেন একটা পুরনো ভ্যাপসা গন্ধ আসছিল। ঘরের এক কোণে একটা মস্ত বড় লোহার সিন্দুক, আর অন্য কোণে একটা ভাঙ্গা আয়না। ভোল্টেজ কম থাকার কারণে সিলিংয়ের এনার্জি বাল্বটা মৃদু হলদেটে আলো ছড়াচ্ছিল, যা পুরো ঘরের পরিবেশকে আরও বেশি ভৌতিক করে তুলছিল। ঘুমানোর আগে আসিফ বলল, ভাইয়া, রাতে যাই হোক ঘর থেকে বের হবি না। এই বাড়ির পেছনে একটা পুরনো কুয়ো আছে, ওখান থেকে মাঝে মাঝে অদ্ভুত শব্দ আসে, তুই জাস্ট কান দিবি না এগুলোতে। আমি ভাবছিলাম ও বোধ হয় আমার সাথে মজা করছে, তাই পাত্তা না দিয়ে কম্বল গায়ে জড়িয়ে চোখ বন্ধ করলাম। রাত তখন কটা হবে তা বলতে পারবো না। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মনে হচ্ছিল
ঘরের তাপমাত্রা -ডিগ্রিতে নেমে গেছে। আমি কম্বলটা ভালো করে টানতে গিয়ে খেয়াল করলাম আসিফ বিছানায় নেই। ঘরটা একদম অন্ধকার, আর বাল্বটাও কখন যেন লিভে গেছে। আমি ডাকলাম, আসিফ, আসিফ কোথায় তুই? তুই কি ওয়াশরুমে গেছিস? কোনো উত্তর না পেয়ে ঠিক তখনই ঘরের কোণের সেই ভাঙ্গা আয়নাটার দিকে একটা শব্দ এলো, খড় খড় করে, যেন কেউ ধারালো নখ দিয়ে আয়নার কাজটা আঁচড়াচ্ছে। আমি পুরো শরীর জমে গেল আমার। আমি বালিশের ওপাশ থেকে ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। আলোর তীব্র রোশনিটা গিয়ে পড়ল সেই আয়নাটার ওপর। যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আয়নার সামনে একটা চেয়ারে আসিফ বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গিটা স্বাভাবিক নয়। তার ঘাড়টা অস্বাভাবিকভাবে পেছনের দিকে মোচানো, প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে। আর সে এক দৃষ্টিতেই দেয়ালের দিক তাকিয়ে আছে। আমি ভয়ে তোতলাতে বললাম, আসিফ, কি করছিস ওখানে? আমার গলার আওয়াজ পেয়ে আসিফ আস্তে আস্তে মাথাটা সোজা করলো, কিন্তু না, ওটা আসলে আসিফ নয়। আসিফের শরীরের চামড়া কেমন যেন ফ্যাকাশে নীলচে হয়ে গেছে, আর তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই সেখানে। সে আমার দিকে তাকিয়ে এমন একটা বীভৎস অমানসিক হাসি দিল, যা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার মুখটা হা হতেই সেখান থেকে গিজ গিজ করে কালো পোকা আর আলকাতরার মতো ঘন অন্ধকার কিছু একটা মেঝেতে পড়তে লাগলো। আমি বিছানা থেকে লাফিয়ে নামতে গেলাম, কিন্তু ঠিক তখনই টের পেলাম আমার পা দুটো কেউ শক্ত করে ধরে রেখেছে। ফ্ল্যাশ লাইটটা নিচে ভরাতেই আমার কলজা শুকিয়ে গেল। খাটটার নিচ থেকে দুটো কুচকুচে কালো কঙ্কাল সার হাত বের হয়ে আমার গোড়ালি চেপে ধরেছে। সেই হাতের নখগুলো ইঞ্চিখানেক লম্বা এবং মাংসের ভেতর দেবে যাচ্ছে। আমি চিৎকার করার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোলো না, ঠিক যেমনটা শুরুর দিকে হয়েছিল। দম বন্ধ হয়ে আসছিল আমার। হঠাৎ করেই ঘরের কোণ থেকে সে অবয়বটা, যা দেখতে আসিফের মতো ছিল, সে অদ্ভুত এক ভঙ্গিতে যার হাত পায়ে ভর দিয়ে খাট বেয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার শরীর থেকে পচা মাংসের তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল, যা পুরো ঘর ছড়িয়ে পড়েছিল। সে যত কাছে কাছে আসছিল, ঘরের ভেতর ঠান্ডা যেন ততই বাড়ছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। সে আমার মুখে ঠিক ইঞ্চিখানেক ওপরে এসে থামলো, আর তার সাদা চোখ দুটো থেকে টপ টপ করে রক্ত বর্ণের জলীয় পদার্থ আমার কপালে পড়তে লাগলো। আর সে তার সেই ভাঙ্গা খসখসে গলায় বলতে লাগলো, তুই এখানে একা আসিসনি তো, ওকেও সাথে নিয়ে যাবি। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এখনই বন্ধ হয়ে যাবে। মৃত্যুর এত কাছাকাছি আমি আগে কখনো আসিনি। আমি মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলাম। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে লাগলাম অবশ জিভ দিয়ে। ঠিক তখনই যেন একটা অলৌকিক শক্তিতে আমার গলা দিয়ে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো, আল্লাহ! এবং সঙ্গে সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। জানালার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। খাট থেকে সেই হাতের বাঁধন আলগা হয়ে পড়ে গেল, আর আসিফের রূপধারী সেই বিভৎস জিনিসটা এক ঝটকায় জানালা দিয়ে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়লাম। পুরো শরীর ঘেমে ভিজে গেছে, অথচ হাত পা বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। তখন বাইরে ফজরের আজান দিচ্ছিল। ভোরের আলো ফুটতেই আমি ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসি, এবং নিচে নেমে এসে দেখি যে আসিফ উঠোনের টিউবওয়েলের পাড়ে সেখানে বসে হাত মুখ ধুচ্ছে। আমাকে দেখে সে স্বাভাবিকভাবে বলল, কিরে ভাইয়া, রাতে ভালো ঘুম হয়েছে?
আমি তো মাঝরাতে গরম লাগছিল বলে নিচে এসে বারান্দায় শুয়েছিলাম, তোকে ডাকিনি, ভাবলাম হয়তো তোর ডিস্টার্ব হবে। আমি আসিফের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। যদি আসিফ মাঝরাতেই নিচে চলে গিয়ে থাকে, তবে দোতলার সেই বন্ধ ঘরে সারা রাত আমার পাশে আসিফের রূপ ধরে ওটা কে ছিল? আর ও কার কথা বলছিল যে ওকেও সাথে নিয়ে যাবে? যাই হোক, আজ এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও মাঝরাতে চাটখিলের সেই পোড়া বাড়ির কথা মনে পড়লে আমার পেটের চামড়া ঠান্ডা হয়ে যায় আর কানের কাছে সেই ফিস ফিসানি শুনতে পাই।